শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবি তুলেছিল এবং বলেছিল 12 কোটির শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি, এমন কথা বলে আলোচনায় আসা সেই মেহজাবিন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কঠিন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ভয়ানক তথ্যগুলো শুনলে অবাক হয়ে যাবেন। কে ষড়যন্ত্র করেছে, এই শিক্ষার্থীদের পিছনে কোন রাজনৈতিক দল ষড়যন্ত্র করিয়েছিল, বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন। পরীক্ষা গ্রহণের সঠিক সময় নির্ধারণ, প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতি তথা শিক্ষার মানোন্নয়নে ধীরে ধীরে পরিবর্তন আনা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এক রাজাকারের জন্য শেখ হাসিনাকে ঘুরাই দিছিলাম, আপনার এক ফার্মের মুরগির জন্য আপনাকে ঘুরাই দিতে রাজি আছি ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে মেন্টালি শারীরিক মানসিকভাবে কোনোভাবেই সুস্থ না। এইটা যদি উনি না দিতে পারে ওনার খবর আছে। আজকে এখানে শুধু শুধু দাঁড়াই নাই, সকাল থেকে এই পর্যন্ত ফাও এখানে আসি নাই। কলেজের পরিচয়পত্র ব্যবহার করে তার দেওয়া সরকার বিরোধী উস্কানিমূলক ভিডিওটি ভাইরাল হওয়ার পর এই চমকপ্রদ তথ্য সামনে এনেছে কলেজ কর্তৃপক্ষ। সিটি কলেজ থেকে এক মেয়ে বারবার আমার পিওকে কল করছে, স্যার কি একটু কথা বলতে দেন। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। ঢালাও ভাবে গোল্ডেন কি জিপিএ 5 নাকি ইত্যাদি ঢালাও ভাবে অটো পাস। কোন ক্লাসে পড়েন? আমি 10 এ পড়ি। আওয়ামী লীগ করি, আমার পেশায় আমি একটা অটো চালাই। মূলত উনি রিক্সা চালায়। ছাত্র আন্দোলনে কি করে ও যাবে রিক্সা চালক হইয়া? বাংলাদেশের চাকরির একমাত্র চাবিকাঠি হলো ছাত্রলীগ, যুবলীগ করতে হইতো। নতুন করে আবার সমাজে সেই ছাত্রলীগ যুবলীগের যে ভূত নতুন নামে এসেছে ছাত্রদল যুবদল নামে। কিছুদিন পর থেকেই যেটা শুরু হলো সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের নানা বিতর্কিত এবং সেন্সিটিভ বিষয়ে এক ধরনের স্বীকারোক্তিমূলক বক্তব্য দিতে শুরু করলেন জুলাই যোদ্ধারা। রাজনৈতিক দল গঠন, তার একটা রাজনৈতিক পরিকল্পনার মধ্য দিয়ে মানুষ যদি সেই দলের মাধ্যমে গণ অভ্যুত্থান করে অথবা নির্বাচন করে যদি জয়যুক্ত হয়, তাহলেই সেই সরকার টেকসই হয়। সরকার কাজ শুরু করেছে মাত্র 6 মাস, যেতে না যেতেই সেই সরকারকেও ফেলে দেওয়ার তালটি আসলে তুল্যকে। এর পেছনে রাজনীতিটা কি? দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে সরকারকে ফেলতে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে কতটা ষড়যন্ত্র করা হয়েছিল। দর্শক শ্রোতা, আপনাদের হয়তো মনে আছে আন্দোলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে একটি মেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যায়। দর্শক শ্রোতা, প্রথমেই বলে নেই, তাকে অনেকেই ছেলে ভেবেছিলেন, সে আসলে ছেলে নাকি মেয়ে, অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। আমি স্পষ্ট বলে দিচ্ছি, সে একজন মেয়ে, তার নাম মেহজাবিন। দর্শক শ্রোতা, তিনি বলেছিলেন 12 কোটির শিক্ষার্থীর দায়িত্ব নিয়ে তিনি ভিতরে গিয়েছেন। আজকে যদি সরকার আমাদের কথা না মেনে নেয়, তাহলে এই সরকারকে ফেলে দেবো, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাবো। দর্শক, এমন কথাবার্তা বলেই এই মেহজাবিন মেয়েটি ভাইরাল হয়েছিল এবং তিনি যেই কলেজের পরিচয় দিয়েছিল, তিনি বলেছিল আমি মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। দর্শক শ্রোতা, প্রকৃতপক্ষে তিনি সেই কলেজের শিক্ষার্থী নন। ইতিমধ্যেই সেই কলেজের কর্তৃপক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পেছনে কে কাজ করেছে, কে তাকে যে কাজ করিয়েছে, তাকে কে উস্কানি দিয়েছে, আর তিনি কেন সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিল, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে বিশেষভাবে পর্যালোচনা করে তার কথা বের করে নিয়ে আসা হচ্ছে। দর্শক শ্রোতা, এই রুবাইয়া মেহজাবিন তিনি কঠিনভাবে ফেসে গেছেন। তার পেছনে কে ছিল, কার নির্দেশে এমন কাজটি তিনি করেছেন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য কোন রাজনৈতিক দলের ষড়যন্ত্রে তিনি এমন কাজ করেছেন, মানে সমস্ত কিছু রিমান্ডে তথ্য বের করে নিয়ে আসা হচ্ছে। এমন এমন তথ্যগুলো জানলে আপনারা অবাক হবেন। এই মেহজাবিন এমন এমন তথ্য দিয়েছে পুলিশের কাছে। দর্শক শ্রোতা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কি শুধুই শিক্ষার্থীদের আন্দোলন ছিল, এইচএসসি শিক্ষার্থীদের প্রশ্ন নিয়ে দাবি ছিল, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল? সমস্ত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। দর্শক, সরকার ইতিমধ্যে কঠিন অ্যাকশন নিয়েছেন এবং শিক্ষামন্ত্রী মিলন তার বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যাকশন নিয়েছেন। দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এইটা যদি উনি না দিতে পারে ওনার খবর আছে। আজকে এখানে শুধু শুধু দাঁড়াই নাই, সকাল থেকে এই পর্যন্ত ফাও এখানে আসি নাই। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে 12 কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করা তরুণী রুবাইয়া মেহজাবিন সুহি আসলে মাইলস্টোন কলেজের বর্তমান শিক্ষার্থী নন। কলেজের পরিচয়পত্র ব্যবহার করে তার দেওয়া সরকার বিরোধী উস্কানিমূলক ভিডিওটি ভাইরাল হওয়ার পর এই চমকপ্রদ তথ্য সামনে এনেছে কলেজ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সুহি বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও কলেজের পরিচয় ব্যবহার করছেন। ফলে সাধারণ মানুষের বিভ্রান্তি এড়াতে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় ইতিমধ্যে ওই তরুণীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করা হয়েছে। সুহি 2024-25 শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ম মেনে অনেক আগেই তাকে টিসি দিয়ে
প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছিল। ফলে বর্তমানে কলেজের সঙ্গে তার কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই এবং প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করার কোনো অধিকারও তার নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সুহি মাইলস্টোন কলেজের আইডি কার্ড গলায় ঝুলিয়ে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত চলমান আন্দোলনের আড়ালে সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, এই ভিডিওর কারণে সাধারণ মানুষের মনে চরম বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার 16 জুলাই রাজধানীর তুরাগ থানায় মাইলস্টোন কলেজের পক্ষে সিকিউরিটি অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে একটি জিডির আবেদন করেন। আবেদনে অভিযুক্ত সাবেক ওই ছাত্রীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট ও পরিচয়পত্র অপব্যবহারের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এক রাজাকারের জন্য শেখ হাসিনাকে ঘুরাই দিয়েছিলাম, আপনার এক ফার্মের মুরগির জন্য আপনাকেও ঘুরাই দিতে রাজি আছি ইনশাআল্লাহ। শেষ হয়ে যায় না একটা পরীক্ষা, জীবনের সবকিছু না। একটা পরীক্ষা যদি 5 আগস্ট বা 6 আগস্ট নেওয়া হয় সেখানে কিছু হবে না, যেখানে আমাদের পরীক্ষা শেষ হবে 4 আগস্টে। এই ফিজিক্স পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। ফিজিক্স সাবজেক্টটা সায়েন্সের ভিতরে অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সেটার আগে মাত্র একদিন ছুটি দেয়, কোনো কমন সেন্স নাই। ঠিক আছে, একদিন ছুটি দিলেও কি মনে করে আবার সেকেন্ড পেপারের আগে একদিন ছুটি দেয়, আপনারা বলেন। আবার কোয়েশ্চেন, এটা বলে স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন। আমরা মনে হয় রুয়েট থেকে পরীক্ষা দিছি মনে হয়েছে। পরীক্ষার কোয়েশ্চেন তো ওইখান থেকে আসছে। কোয়েশ্চেন আপনারা তো দেখছেন ফেসবুকে দেখাই যেতেছে কোথা থেকে কোয়েশ্চেন দিছে তারা, তাই না? এখন এই কম সমান পানি সাঁতার কাইটে যাব, সাঁতার কাইটে গিয়ে আমরা পরীক্ষা দিব। আচ্ছা, মিলন স্যার কি বলছে যে উনি আবহাওয়া অফিসের সাথে কথা বলছে, ওই যে রাতেই বৃষ্টি হয়েছে, সকালে আর বৃষ্টি হয় নাই। সকালে তাহলে ওই যে আকাশ কানছিল, আকাশের পানি আমাদের গায়ে পড়ছিল, বৃষ্টি তো হয় নাই। আবার আমাদেরকে বলে ফার্মের মুরগি, আমরা বলে ফার্মের মুরগি। আমরা ফার্মের মুরগি ঠিক আছে মানলাম, আপনি তাইলে কি? আপনি তাইলে কি আজকে আপনি ভুলে গেছেন স্বৈরাচার হাসিনা একটা কথা বলছিল, রাজাকারের বাচ্চারা, রাজাকারের দল্লা, ভুলে যায় না। ওই এক রাজাকারের জন্য শেখ হাসিনাকে ঘুরাই দিছিলাম, আপনার এক ফার্মের মুরগির জন্য আপনাকেও ঘুরাই দিতে রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিজিক্স পরীক্ষা, ফিজিক্স একে তো বন্যা, একে তো কম সমান পানি। আপনারা যে আমার হল পড়ছে উত্তরাতে, আমার কলেজ মাইলস্টোন কলেজ, আমার হল পড়ছে উত্তর এবিবিএন। আপনারা যদি ওখানে আপনারা দেখে থাকবেন যে পানি কত দূর ছিল। ভিজে ভিজে যাওয়ার পরে হলে ঢুকে যখন কোয়েশ্চেন দেখি, একটা হলে 100% স্টুডেন্ট কখনো খারাপ হইতে পারে না, 80% স্টুডেন্ট খারাপ হইতে পারে, 20% স্টুডেন্ট ভালো হইতে পারে, 100% স্টুডেন্ট খারাপ হইতে পারে না। তাহলে আপনাদের বোঝা উচিত কোয়েশ্চেন কতটা বাজে হইলে, কোয়েশ্চেন কতটা মানে কি বলবো, এত বাজে কোয়েশ্চেন করছে যে 100% স্টুডেন্টই বসেছিল। কোয়েশ্চেন দেখে মানুষ ফ্রাস্ট্রেশনে চলে গেছে। বুয়েটের অ্যাডমিশনের কোয়েশ্চেন দিছে, বুটেক্সের দিছে, চুয়েটের দিছে। কেন ভাই? আমরা তো এইচএসসি পরে ওগুলো পরীক্ষা দিব নাকি? এখনই পরীক্ষা দিয়ে এখনই আমাদেরকে চান্স দিয়ে দিবে। তাহলে আমরা কি এখন রুয়েটের পরীক্ষা দিতে আসছি? আমরা এখন এইচএসসি দিয়ে পাস করে এরপরে দিব, কিন্তু তার আগে তো তার মানে এই না এখনই আমরা রুয়েটের পরীক্ষা দিব। হ্যাঁ, আমরা শাহবাগে যাচ্ছিলাম, আমরা শাহবাগের জন্য যাচ্ছিলাম। এখন শুনি এখানে নাকি প্রধানমন্ত্রী আসছিল, প্রধানমন্ত্রী আসছিল কিছু, আমাকে প্রধানমন্ত্রীকে হামলা করতে আসছি? আমরা তো অনেকে জানিও না প্রধানমন্ত্রী যেখানে আসছে। আমার এখানে ছাত্র দলের লোকজন আমাদের সাথে কথা বলছে কেন? আমরা তো কোনো ফোর্সে ডাকি নাই, আমাদের পক্ষ থেকে তাদেরকে কথা বলতে আমরা নিজেরা রাজপথে নামছি, আমরা কাউকে ডাকিনি। কেন তারা আসবে? পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। ঢালাও ভাবে গোল্ডেন কি জিপিএ 5 নাকি ইত্যাদি ঢালাও ভাবে অটো পাস। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, শিক্ষার মান ক্ষুণ্ণ হোক, এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক, এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। কারণ আমরা নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই এবং বাংলাদেশের যে শিক্ষার মান সেটা অনেক নিচে নেমে গিয়েছিল, সেটাকে আমরা পুনরুদ্ধার করে জাতীয়ভাবে আমরা একটা শিক্ষিত শক্তিশালী জাতি গঠন করতে চাই।
সবাই জানেন আপনারা, কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংসপ্রাপ্ত হয় সেই জাতির কোনো ভবিষ্যৎ নাই। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তো যেটা আমরা আগে লক্ষ্য করেছি, এই যে ঢালাও ভাবে গোল্ডেন কি জিপিএ 5 নাকি ইত্যাদি ঢালাও ভাবে অটো পাস, তারপরে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া ইত্যাদির প্রচলন আওয়ামী ফ্যাসিবাদের সময় একটা অপকালচার সৃষ্টি হয়ে গেছিল। তো তাতে করে আমাদের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছে। আমরা এখন চেষ্টা করছি, কিছুদিন সময় লাগবে, কয়েক বছর সময় লাগবে, যাতে করে আমাদের সন্তানরা এই জাতির ভবিষ্যৎ, তারা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং একটা নলেজেবল, জ্ঞান সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকতে পারে, সেরকম জাতি আমাদের বিনির্মাণ করতে হবে। তো সেই বিষয়ে আমরা আপোষহীন। জুলাই আন্দোলনের সময় যে পুলিশে ছাত্রদের যে মেরেছিল, সেই ছবির সাথে সম্প্রতি যে আন্দোলন হয়েছে সেখানে মিলিয়ে ফেলা হচ্ছে যে পুলিশ আবারও ছাত্রদের মেরেছে। পুলিশকে আসলে আপনাদের কি নির্দেশনা দেওয়া ছিল? না, এগুলো কিছু ডিসইনফরমেশন। প্রকৃত ঘটনা, তথ্য, ছবি, ভিডিও আপনাদের সামনে আছে। এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উত্তেজনা সৃষ্টি করার জন্য কেউ কেউ হয়তো ব্যবহার করছে। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। শিক্ষামন্ত্রীর ফাঁস হওয়া এক টেলিফোন আলাপে তিনি ছাত্রছাত্রীদের ফার্মের মুরগি বলেছেন। এটা আরেক অজুহাত। প্রশ্ন হলো, মাত্র 2.5 বছর আগে বাংলাদেশে সরকারি চাকুরিতে বৈষম্য হচ্ছে এই দাবিতে ছাত্রদের নামিয়ে বিপুল রক্তপাত ঘটিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের পর বাংলাদেশে একটি যেনতেন প্রকারের নির্বাচন শেষে একটি সরকার কাজ শুরু করেছে। মাত্র 6 মাস যেতে না যেতেই সেই সরকারকেও ফেলে দেওয়ার তালটি আসলে তুল্যকে। এর পেছনে রাজনীতিটা কি? সবচেয়ে বড় কথা হলো, দেশের সবচেয়ে বড় এবং স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দলটি নিষিদ্ধ এবং তাদের নেতাকর্মীদের জেলে পুরে রাখা হয়েছে। এমত অবস্থায় বাংলাদেশে বিএনপি সরকারকে ফেলে দেওয়ার বিপজ্জনক খেলাটা কারা খেলছে, সেটাই আজ বোঝার চেষ্টা করা যাক। প্রথমেই পরিষ্কার করে নেওয়া দরকার, বন্যা এবং জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হওয়া শিক্ষার্থীদের ক্ষোভ অযৌক্তিক নয়। কোমর সমান পানি পেরিয়ে নৌকায় চড়ে কিংবা ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কোনো স্বাভাবিক শিক্ষা পরিবেশ নয়। তার উপর শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন যদি এসব শিক্ষার্থী দুর্ভোগ নিয়ে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেন, তাহলে রাজনৈতিক আগুনে ঘি পড়বে, এটা স্বাভাবিক। 14 জুলাই সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা সহ ঢাকার একাধিক জায়গা এবং ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশালে সড়ক অবরোধ হয়েছে। ফার্মের মুরগি কথাটি সরকার বিরোধী স্লোগানে পরিণত হয়েছে। তারিখ চেয়েও নিরর্থক নয় আসলে। ঠিক 2 বছর আগে এই একই দিনে শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি মন্তব্যকে উপজীব্য করে কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের রূপ দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা তথাকথিত। তবে আন্দোলনকারীদের একটি অংশ ইতিমধ্যে মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসেছে বলে সরকার দাবি করেছে। পুনঃপরীক্ষা এবং ন্যায্য মূল্যায়নের দাবিকে সামনে এনেছে। অর্থাৎ শিক্ষার্থীদের প্রকৃত দাবি আর তাদের ঘিরে তৈরি হওয়া সরকার পতনের রাজনৈতিক উত্তেজনা আসলে এক বিষয় নয়, সেটা আমাদের বুঝতে হবে। একটি প্রশাসনিক ব্যর্থতাকে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে সরকার বিরোধী রাজনৈতিক মহড়ায় পরিণত করা যায়, সেটা একটা ক্লাসিক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। কে স্লোগান তৈরি করলো, কে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দিল, কে স্কুল কলেজের শিক্ষার্থীদের রাস্তা অবরোধের দিকে ঠেলে দিল, কে সাধারণ ক্ষোভের মাথায় পদত্যাগটি শব্দটি বসিয়ে দিল। এই প্রশ্নের একটি ইঙ্গিত মেলে খোদ ক্ষমতাসীন জোটের ভেতর থেকেই। এনসিপির নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এই বিতর্কের মধ্যে স্পষ্ট করে বললেন যে এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই শিক্ষামন্ত্রী মিলন মন্ত্রী হতে পেরেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে ফিরে মন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান লন্ডন থেকে ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। কিন্তু বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি থেকে সরে গেছে। হাসনাতের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ছাত্রদের ক্ষোভকে প্রকাশ্যে নিজেদের রাজনৈতিক পাওনা হিসাবে দাবি করার আগ্রহ এনসিপির আছে এবং সেই পাওনা আদায়ে বিএনপির উপর চাপ তৈরি করাটা তাদের কৌশলের অংশ। বাংলাদেশে 2024 সালে তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর একটি ভয়ঙ্কর রাজনৈতিক নজির প্রতিষ্ঠিত হয়েছে। তা হলো নির্বাচন, সংসদ কিংবা সাংবিধানিক প্রক্রিয়া নয়, রাজপথে কিছু তরুণ নামানো গেলেই সরকার বদলে দেওয়া যায়, এরকম একটা ভাব
তৈরি হয়েছে। কোনো দাবিকে প্রথমে নৈতিক আবেগে পরিণত করো, তারপর একটি অপমানজনক মন্তব্য, সংঘর্ষের ভিডিও ভাইরাল করা হোক, কয়েকটি রাস্তা বন্ধ করা হোক, রাষ্ট্রকে উস্কানি দেওয়া হবে এবং শেষে বলতে হবে যে জনগণ সরকারকে আর চায় না। এই ফর্মুলা 2024 সালে একবার সফল হওয়ার পর এখন দেশের প্রতিটি অসন্তুষ্ট এবং উচ্চাভিলাষী গোষ্ঠীর কাছে সেটি রাজনৈতিক শর্টকাট হয়ে দাঁড়িয়েছে। বিএনপি নিশ্চয়ই নির্বাচনে জিতে সরকার গঠন করেছে, তাই দাবি করে, আন্তর্জাতিক মহলও সেটা মেনে নিয়েছে। কিন্তু এই সরকারের রাজনৈতিক ভিত্তি আসলে কতটা স্বাধীন সেই প্রশ্ন তো তুলতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নেতাকর্মীদেরকে কারাগারে অথবা আত্মগোপনে পাঠিয়ে দেশের বৃহত্তম সংগঠিত ভোট ব্যাংকে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন হয়েছে সেটিকে পূর্ণাঙ্গ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতন্ত্র বলা কঠিন। বিএনপি ক্ষমতায় বসেছে ঠিকই, কিন্তু ক্ষমতার সামাজিক, প্রশাসনিক এবং আদর্শের যে অবকাঠামো তার বড় অংশে রয়ে গেছে জামায়াত, ছাত্র শিবির এবং জুলাই পরবর্তী বিভিন্ন জঙ্গি নেটওয়ার্কের হাতে। ফলে সরকার বিএনপি চালালেও সরকারের নিচের মাটি পুরোপুরি বিএনপি নয়, এখানে আরো অনেকের হিস্সা রয়েছে। এটাই জামায়াত এনসিপির রাজনৈতিক মোটো বা রাজনৈতিক সুযোগ। তারা জানে বিএনপি তাদের ছাড়া আওয়ামী লীগকে দীর্ঘদিন ঠেকিয়ে রাখতে পারবে না। আবার বিএনপি একা শক্তিশালী হয়ে গেলে জামায়াতকে ক্ষমতার অংশীদার নয়, অধস্তন সহযোগী হয়েই থাকতে হবে। তাই তাদের প্রয়োজন এমন একটি দুর্বল বিএনপি যে সরকারে থাকবে কিন্তু সিদ্ধান্ত নেবে অন্যরা, যে প্রশাসনের দায় নেবে কিন্তু রাষ্ট্রের প্রকৃত নিয়ন্ত্রণ পাবে না, যে জনরোষের মুখে দাঁড়াবে কিন্তু আন্দোলনের সুইচটি কার হাতে তা জানবে না। পাকিস্তানের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের আজকের পরিস্থিতির একটা অস্বস্তিকর মিল রয়েছে। সেখানে মুসলিম লীগ এবং পিপলস পার্টির বাইরে ইমরান খানকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরেছিল ডিপ স্টেট, মানে সামরিক প্রতিষ্ঠান। আবার ইমরান খানের প্রয়োজন ফুরিয়ে গেলে একই প্রতিষ্ঠান তাকে ক্ষমতা থেকে সরিয়ে এখন কারাবন্দী করে রেখেছে। প্রথমে মিডিয়াকে দিয়ে বলানো হয়েছিল যে ইমরান খান ব্যর্থ, তারপর বুদ্ধিজীবীরা বলেছিল জনগণ নতুন শক্তি চায়, এরপর রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক ব্র্যান্ডিং করা হয়েছিল। এই ব্র্যান্ডিংটি ক্ষমতায় গিয়ে স্বাধীন হওয়ার চেষ্টা করলেই শুরু হয়েছিল পতনের আয়োজন। সেটাই হচ্ছে ইমরান খান। বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশেই শেষ পর্যন্ত সেনাবাহিনী যে ঠিক করে দেয় কারা সরকার গঠন করবে, কারা কোন সরকার টিকবে আর কোনটি টিকবে না। 2024 সালের ক্ষমতা পরিবর্তনেও তৎকালীন সেনাপ্রধানের ভূমিকা ছিল সিদ্ধান্তমূলক এবং বর্তমান সংকটে সেনাবাহিনীর নিরাপত্তাই দীর্ঘমেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে। বাংলাদেশে আমরা এই নাটক আগেও দেখেছি। স্বাধীনতার পর জাসদকে একটি বিপ্লবী বিকল্প হিসেবে প্রচার করা হয়েছিল। 2007 সালে এসেছিল -2 তত্ত্ব। 2024 সালে ছাত্রদের সামনে রেখে পুরনো নেটওয়ার্কে নতুন প্যাকেটে হাজির করা হয়েছিল এনসিপি এবং তারপরে ইউনুস এবং অন্যান্য গোষ্ঠী। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হারানোর পর দলটির স্বাধীন সমর্থনের সীমাবদ্ধতা পরিষ্কার হয়ে গেছে। আমি এনসিপির কথা বলছি, যাকে কিংস পার্টি হিসেবে গঠন করা হয়েছিল। কাজেই নতুন কোনো কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা অথবা এনসিপিকেই নতুনভাবে সক্রিয় করার চেষ্টা হচ্ছে কিনা সে প্রশ্ন আমরা উড়িয়ে দিতে পারি না। এর মধ্যে যুক্ত হয়েছে আরেকটি বড় ভেরিয়েবলস, তার মধ্যে সেটা হচ্ছে যে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন গ্রেপ্তার অথবা মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি দলীয় সহকর্মীদের নিয়ে দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন। সরকারও জানিয়েছে ফিরলে তাকে কারাগারে যেতে হবে। এই ঘোষণার পরপরই জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন বর্তমান সরকারের ভিতরে কোনো অংশ হয়তো আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের পরিকল্পনা করছে। বিএনপি এই অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন হাসিনার ফেরার একমাত্র বৈধ অর্থ হতে পারে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া। এই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক হিসেব আসলে। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা আলোচনা শুনতে পারলেন এই মেহজাবিন, এই মেয়েটি কিভাবে আন্দোলন করেছিল এবং দর্শক শ্রোতা তিনি কোন ষড়যন্ত্র করেছিল এবং তিনি কার হয়ে কাজ করতেছিল। দর্শক শ্রোতা, এই আন্দোলনটা শুধু শিক্ষার্থীদের সাধারণ আন্দোলন ছিল না, হয়তো অনেকে বুঝে গেছেন। পরে কিন্তু অভিভাবকরা আন্দোলন করেছে যে আমাদের ছেলে মেয়েকে কারা মাঠে নামালো, আমাদের ছেলে মেয়েকে কেন এত রাগান্বিত করলো, কারা রাগান্বিত করলো। এখানে তো শিক্ষামন্ত্রীর দোষ নাই, শিক্ষামন্ত্রী যা করতেছে ভালোই করতেছে, কারণ এই 17টা বছর বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে নিচুতে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী যা করতেছে ঠিকই করতেছে, অভিভাবকরা এটা বলতেছে। তাহলে কেন শিক্ষার্থীরা আন্দোলন করলো, এর পেছনে কারা জড়িত ছিল? দর্শক, ভিডিওর প্রতিবেদনে আপনারা দেখতে পারলেন, অনেক কিছু জানতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনা শুনতে পারলেন। তো দর্শক মন্ডলী, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে। ধন্যবাদ।